কি পণ্ডিত, তুমি এমন চুপ করে দাঁড়িয়ে কি ভাবছো? কি হয়েছে তোমার? আমাদের একটু বলো। রাজদরবারে তুমি এমন শুকনো মুখ করে থাকবে, তাই কি হয় বলো দেখি। আসলে মহারাজ, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা বলো আমাদের। আমাদের রাজ্যের পেছন দিকে যে গহীন জঙ্গল রয়েছে, সেখানে নাকি একটা সোনার ময়ূর রয়েছে। আর যে সেই সোনার ময়ূরকে নিতে পারবে, তার ভাগ্য বদলে যাবে। তবে তাকে পাওয়া যে বড়ই দুষ্কর। সেই ময়ূরের সাথে নাকি আরো কি কাহিনী জুড়ে আছে, অত কিছু আমি জানি না। সেটা নিয়েই ভাবছিলাম। কি বলছো এসব পণ্ডিত? সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সত্যি। এমনটিও শোনা যায়, সেই সোনার ময়ূর নাকি এক রূপবতী নারী। কোনো এক অভিশাপে সে এখন সোনার ময়ূর হয়ে আছে। বুঝলাম। সেনাপতি, তুমি কি পারবে আমাকে সেই সোনার ময়ূর এনে দিতে? মহারাজ, এসব কি বলছেন আপনি? রাজ্যের জন্য আমার প্রাণ গেলে তাতে আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু ওই জঙ্গলে বড় বড় সব জন্তুর হাতে প্রাণ গেলে আমার শরীরের শেষ অংশটুকু আপনারা কেউ পাবেন না। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি ওই গহীন জঙ্গলে যেতে পারবো না। বেশ, তোমাকে যেতে হবে না। এ বিষয়ে আমি তোমাকে জোর করব না। আমি এ বিষয়ে পরে ভেবে দেখব। এখন আপাতত এটা নিয়ে আমি কিছু ভাববো না। এই ময়ূর, বল তুই আমাকে সে জাদুর মুক্তো এনে দিবি, বল দিবি। না, কখনো না। আমাকে তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমি ওই জাদুর মুক্তো তোমায় কখনো এনে দেব না। বেশ, তবে গহীন জঙ্গলে এভাবে ময়ূর হয়ে ঘুরে বেড়া। না এখান থেকে কেউ তোকে মুক্তি দিতে পারবে, না তুই কোনোদিন তোর রাজ্যে ফিরে যেতে পারবি, না নিজের রূপ ফিরে পাবি। আজীবন এই জঙ্গলে তোকে এভাবে বন্দি থাকতে হবে। আমার বিশ্বাস কেউ ঠিক আমার কাছে আসবে, সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। দেখে নিও তুমি ডাইনি। তাই নাকি? তো আসুক কেউ। শোন মেয়ে, এখানে কেউ আসতে পারবে না। আমার জাদু শক্তি দিয়ে বড় বড় জন্তু জানোয়ার বানিয়ে জঙ্গলে ছড়িয়ে রেখেছি। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। তাদের ভয়ে কেউ ওই জঙ্গলের দ্বারের কাছেও আসতে পারবে না, বুঝলি? তাই বলছি, এত কাহিনী না করে আমাকে সে জাদুর মুক্তো দিয়ে দে। তা কোনোদিন হবে না, তোমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শোনো শোনো শোনো, মহারাজ আসছেন রাজ্য পরিদর্শন করতে। সবাই সাবধান, রাস্তাঘাটে কোনো বাধা যেন না থাকে। রতন, এমন তাড়াহুড়ো কেন করছিস? একটু ধীরে ধীরে খা না, গলায় ভাত আটকে যাবে তো। না না, ধীরে ধীরে খেলে হবে না, তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে। সে কি, কিসের এত তাড়াহুড়ো? কোথায় যাবি আজ আবার? এমন করে ঘুরলে হয়? সংসারে একটু মন দি। তেমন কোথাও যাব না মা। আজ মহারাজ আসছেন রাজ্য পরিদর্শন করতে, তাকেই দেখতে রাস্তায় যাব। ওনাকে দেখতে আমার খুব ভালো লাগে মা। আমার মনে হয় আমিও যদি ওনার মতো রাজা হতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু আমি তো তা পারবো না। তাই ওনাকে দেখেই চোখ দুটোকে শান্তি দেই। পাগল ছেলে, কখন যে কি বলে নিজেই বোঝে না। তোর এমন পাগলামি দেখলে বড্ড হাসি পায় আমার। খালি গা হাত পায়ে বড় হয়েছিস, বুদ্ধি হয়নি তোর। কবে যে একটু বড় হবি কে জানে। সে আর হতে হবে না। বুদ্ধি হলে কি আর তুমি এমন করে বকতে পারতে, শাসন করতে পারতে? তোমার এই বকুনি আর শাসন শোনার জন্য হলেও আমি এমনটাই থাকতে চাই মা। এই নাও, খাওয়া হয়ে গেছে, এবার আমি আসি। ওই রাজা এলো বলে। সাবধানে থাকিস বাবা। আজ কেন জানি তোকে বাইরে যেতে দিতে আমার মোটেও মনটা টানছে না, কেমন কু ডাকছে। কিন্তু তোকে তো নিষেধ করলে শুনবি না। একটু সাবধানে থাকিস না হয়। আমার বাইরে যাওয়ার কথা শুনলে তোমার বাহানা শুরু হয়ে যায়। তুমি আসলে চাও আমি সবসময় তোমার চোখের সামনে থাকি। কিন্তু মা, আমি এখন বড় হয়েছি, তুমি কোনো চিন্তা করো না। আসি আমি, মহারাজ চলে গেলেই ফিরে আসবো। মুখ দেখে মনে হচ্ছে রাজ্য পরিদর্শন করে আপনার বেশ ভালো লাগছে। তা লাগবে না, দেখছো না আমার রাজ্য দিন দিন আরো সুন্দর আর আধুনিক হয়ে উঠছে। এই ছেলে, রাস্তা ছাড়, রাস্তা ছাড় বলছি।
কত বড় সাহস মহারাজের পথের মাঝে দাঁড়িয়ে আছিস? এই, কে আছিস? বন্দি করে এই ছেলেকে। ওর এত বড় সাহস আমার রাস্তা আটকায়। মহারাজ, আপনি ভুল বুঝছেন, আমি আপনার রাস্তা আটকাইনি। কোনো কথা আমি এখানে শুনবো না। ওকে নিয়ে চল প্রাসাদে, রাজদরবারে ওর বিচার হবে। আজ আর রাজ্য পরিদর্শন করব না। আমার ছেলেকে এভাবে ধরে নিয়ে গেল কেন? ও তো কোনো দোষ করেনি। ওকে তোমরা কেউ ফিরিয়ে নিয়ে এসো। তোমার ছেলে মহারাজের পথ আটকে দাঁড়িয়েছিল, আর তুমি বলতো দোষ করেনি? তোমার এমন লাই পেয়ে তোমার ছেলেটা এমন বকে গেছে, কোথায় কি করতে হয় বোঝে না। তোমরা এভাবে বলো না, আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও। এই চলো সবাই, না হলে এর জন্য আমাদেরও কারাগারে যেতে হবে। এবার বল, কোন সাহসে তুই আমার পথ আটকে দাঁড়িয়েছিলি? বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার পথ আটকে দাঁড়াইনি। সেই সাহস আমার নেই। আমি আপনাকে দেখছিলাম, এছাড়া কিছু না। আমার পথ আটকে দাঁড়িয়ে আমাকে দেখা, এত সাহস তোর? প্রহরী, ওকে নিয়ে ওই অন্ধকার কারাগারে ফেলে এসো। দয়া করুন, দয়া করুন মহারাজ, আমাকে এমন শাস্তি দেবেন না। এই অন্ধকার কারাগারে আমি থাকতে পারবো না। বেশ, তাহলে আমার রাজ্যের পিছনের দিকে যে গহীন জঙ্গল রয়েছে সেখান থেকে সোনার ময়ূর খুঁজে নিয়ে আয়, তাহলেই তুই মুক্তি পাবি। না হলে ওই অন্ধকার কারাগারে তোকে পচে মরতে হবে। বেশ, তবে তাই করব। ওই অন্ধকার কারাগারে তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। মরতে আমার ভয় নেই, তবে অমন কারাগারের মৃত্যু আমি চাই না। বেশ, তবে নিয়ে আয় সোনার ময়ূর। সেই কখন থেকে হাঁটছি, কিন্তু এখনো জঙ্গলে পৌঁছাতে পারলাম না। এদিকে খিদায় তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। যাই, ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বসি। কে বাবা তুমি? এখানে কেন এসেছো? আর এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ? আমি রতন, আমি ওই জঙ্গলেই যাচ্ছি বাবা। সে কি কথা? তুমি ওই জঙ্গলের ভয়াবহতার কথা জানো না? সবই জানি সাধু বাবা, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। আমি তিলে তিলে মরতে পারবো না, তাই তো এই পথ বেছে নিয়েছি। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। রতন সাধু বাবাকে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি, আর আমি এও বুঝতে পেরেছি তুমি অনেক ভালো এক ছেলে। তাই আমার 100 বছরের সাধনা করে পাওয়া একটা জিনিস তোমায় দেব, যা দিয়ে তুমি নিজের আর ওই রাজকুমারীর প্রাণ বাঁচাতে পারো। রাজকুমারী? এখানে রাজকুমারী আবার এলো কোথা থেকে? তুমি যে সোনার ময়ূরের কথা বলছো, আসলে সে একজন রাজকুমারী। তোমার তাকে বাঁচাতে হবে। এক ডাইনি তাকে এই জঙ্গলে বন্দি করে রেখেছে। এই নাও, এই জাদু পাথর। যখন এই কোনো হিংস্র পশু তোমাকে আঘাত করতে চাইবে, এই পাথর তার দিকে ধরবে, তাহলে আর তোমার কোনো ক্ষতি হবে না, আর পশুগুলো তোমার বশে চলে আসবে। ডাইনি সব শক্তি দিয়ে ওই যন্ত্রগুলো তৈরি, তাই তাদের বশ করলে কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর কি করতে হবে সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমি তাহলে এবার আসি। রতন সেই পাথরের সাহায্যে সব জন্তুকে বশ করে আর সোনার ময়ূরের কাছে পৌঁছে যায়। চিন্তা করো না রাজকুমারী, আমি চলে এসেছি। তোমার আর কোনো ভয় নেই। না, এ হতে পারে না। আমার জাদু শক্তি এভাবে নষ্ট হতে পারে না। চলে যা, চলে যা বলছি এখান থেকে। ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। আমাকে এখান থেকে নিয়ে যাও, বাঁচাও আমাকে। তুই আমার কিছুই করতে পারবি না ডাইনি। আমি রাজকুমারীকে নিয়ে যাচ্ছি। আমি চাইলেই তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুই এখন শক্তিহীন, তাই তোকে আমি মারবো না। তুই এই জঙ্গলে বন্দি থাক, আমরা আসছি। চলো রাজকুমারী। কিন্তু তোমাকে আমি আসল রূপে কি করে ফিরিয়ে আনবো? সে নিয়ে তুমি ভেবো না। তুমি আমাকে নিয়ে আমার রাজ্যে চলো, তারপর সব হবে। কিন্তু তুমি কে?
আর আমাকে এভাবে কেন বাঁচালি? আমি রতন। আমি একজন খুব সাধারণ মানুষ। একজন সাধুর কাছ থেকে এই পাথর নিয়ে তোমায় বাঁচাতে এসেছিলাম। বাকি কথা না হয় পরে বলবো, আগে তোমার রাজ্যে চলো। এই তো আমার মেয়ে ফিরে এসেছে। ওই ডাইনি আমার মেয়েকে ময়ূর করে দিয়েছে। আমার এত সুন্দর মেয়েটার কি দশা করেছে ওই ডাইনি। মা কেঁদো না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি তো ফিরে এসেছি। কিন্তু ওর এই দশা কি করে ঠিক করব আমি? বাবা হয়ে মেয়ের এমন অবস্থা আমি যা আর সহ্য করতে পারছি না। বাবা তুমি চিন্তা করো না, আমি আমার ঘরের সুড়ঙ্গ পথ ধরে পাতালপুরি যাব। সেখানে আমার জাদুর মুক্ত রাখা আছে, সেটা স্পর্শ করলেই আমি আবার আগের মতো হয়ে যাব। কিন্তু সেখানে তুই ময়ূর হয়ে গিয়ে কি করবি? ওটা নিতে তো মানুষ লাগবে, আর সম্পূর্ণ নিষ্পাপ মানুষ ছাড়া তো তা সম্ভব নয়। আমি যাব রাজকুমারীর সাথে। বেশ, তাই যাও তাহলে। তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনেছো, তাই তুমিই যাও। রতন ওই দেখো, বড় একটা ঝিনুক, ওর ভেতরে সে জাদু মুক্তা আছে, ওটা নিয়ে এসো। এই যে এনেছি। এটা আমার গায়ে ছুঁয়ে দাও। তুমি সত্যি অনেক সুন্দরী এক রাজকুমারী। এমন সুন্দর মেয়ে মনে হয় এই পৃথিবীতে আর নেই। আর আমার রূপের তারিফ করতে হবে না, এবার চলো আমরা ফিরে যাই। তুমি আমার মেয়ের জীবন ফিরিয়ে দিয়েছো। আমরা তোমার সাথেই আমাদের মেয়ের বিয়ে দিতে চাই। তোমার কি কোনো আপত্তি আছে? না মহারাজ, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তো একজন সাধারণ ছেলে। আমি কি রাজকুমারীর যোগ্য? তোমার যোগ্যতার প্রমাণ তুমি আগেই দিয়েছো। এবার তোমার মা আসলেই তোমাদের বিয়ে দিয়ে দিব আমরা, আর আমার এই রাজ্যের রাজা হবে তুমি। বাবা, তুই ঠিক আছিস? তোর জন্য চিন্তায় চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। আমি একদম ঠিক আছি মা, আর কোনো চিন্তা নেই। এরপর রতনের রাজকুমারীর বিয়ে হয়। রতনের রাজা হওয়ার স্বপ্ন পূরণ হয়।